চলো আজকে আমরা এসএইচএম কোণার শক্তির সমীকরণটা দেখব। তো দেখো, আমরা পঞ্চম চ্যাপ্টারে একটা সূত্র শিখছিলাম। কেউ কথা বলিও না, সূত্র যদি মনে না থাকে সবাই একটু বোর্ডে দেখো, মনে পড়ে যাবে। না মনে পড়লেও সমস্যা নাই, এখন শিখে নাও। ধরো এই একটা স্প্রিং ছিল, স্প্রিংটা এখানে ছিল। হ্যাঁ, এই স্প্রিংটা এখানে আছে মানে কি, স্প্রিংটা এখন বর্তমানে কোথায় আছে বলো তো? সাম্যাবস্থায় আছে। এখন তুমি কি করলা, স্প্রিংটাকে ধরো স্প্রিংটাকে আমি একটু টানলাম, টেনে কি করলাম, এই যে এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছো? তো সাম্যাবস্থান থেকে যে সরণটা হচ্ছে এটাকে আমরা এক্সআই নাম দিছি। সবাই একটু বোর্ডে ভাই কথা বললে বুঝাবো কীভাবে? কলম আমার কাছে নাই, কার লাগবে? এক্সট্রা কলম কারো কাছে আছে? থাকলে দাও। পাস করে। আচ্ছা দেখো, প্রথমে স্প্রিংটা কোথায় ছিল বলো তো? সাম্যাবস্থায় ছিল। এরপরে আমি কি করছি, স্প্রিংটাকে টেনে এখানে নিয়ে আসছি। তারপরে কি করলো নোমান, কি করলো, এখান থেকে টানা শুরু করলো। নোমান কোন জায়গা থেকে শুরু করছে বলো তো? এই পজিশন থেকে, এক্সআই পজিশন থেকে টেনে ধরো এইখানে নিছে। তাহলে নোমান কতটুকু সরণ ঘটাইছে? এতটুকু। এবং নোমানের ক্ষেত্রে সাম্যাবস্থান থেকে সরণ কত? এক্সএফ কিনা বলো? বুঝতে পারছো? তাহলে দেখো, নোমান শুরু করছে কোন জায়গা থেকে? এক্সআই পজিশন থেকে শুরু করছে এবং শেষ করছে কোন পজিশনে বলো তো? এক্সএফ। এই এক্সআইটা নোমানের জন্য কি ছিল? সাম্যাবস্থান থেকে আদি সরণ। আর এক্সএফটা কি? সাম্যাবস্থান থেকে শেষ সরণ। এটা কি বুঝছো? তাহলে খেয়াল করো, নোমানের একটা কাজ করা লাগছে না এখান থেকে এখানে নিতে। তাহলে সেই কৃত কাজের সূত্রটা কি ছিল মনে আছে কারো? হাফ কে এক্সএফ স্কোয়ার মাইনাস এক্সআই স্কোয়ার। এটা কি মনে আছে সবার? পঞ্চম চ্যাপ্টারে আমরা প্রমাণ সব দেখাইছিলাম। এখন কারো যদি মনে না থাকে ডাইরেক্ট সূত্রটা মুখস্থ রাখবা, যে একটা স্প্রিংকে সাম্যাবস্থান থেকে, একটা স্প্রিংকে এক পজিশন থেকে আরেক পজিশনে নেওয়ার ক্ষেত্রে কৃত কাজের সূত্র কি? ডাব্লিউ সমান হাফ কে এক্সএফ স্কোয়ার মাইনাস এক্সআই স্কোয়ার। কোনটা? এটা দেখো, এখানে তো আগে থেকে নেওয়া ছিল, এরপরে নোমান কি করছে, এখান থেকে এখানে নিছে। বুঝতে পারছো? সাম্যাবস্থান এই যে এইটা, সাম্যাবস্থান থেকে এখানে নিছি হচ্ছে আমি নিছি, যেই নিছে একজন তো নিছে। সাম্যাবস্থান থেকে এখানে নেওয়া আছে, তো কথা বলি না। তাহলে কৃত কাজের সূত্র কি? হাফ কে এক্সএফ স্কোয়ার মাইনাস এক্সআই স্কোয়ার। এক্সএফ এর পরিচয় কি বলো তো? সাম্যাবস্থান থেকে শেষ সরণ। এক্সআই হচ্ছে সাম্যাবস্থান থেকে আদি সরণ। আর কে কি বলো তো? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কারণ এগুলো সমস্যা থাকলে বলো। আচ্ছা এবার আসো, এটা তো নোমানের ক্ষেত্রে কাজটা বের করলাম। এবার আমি আমার কাজটা বের করতে চাই। আমার ক্ষেত্রে কৃত কাজ কতটুকু হয়েছে বলো তো? হাফ কে। আচ্ছা আমার ক্ষেত্রে এক্সএফ কি বলো তো? শেষ সরণ কি বলো তো? এক্সআই না? এটা কি বুঝছো? দেখো, আমি শেষ পর্যন্ত নিচিতে এতটুকু, এবং শুরু করছিলাম কোন জায়গা থেকে? সাম্যাবস্থান থেকেই শুরু করছিলাম। তার মানে এক্সআইটা আমার করতে কত হবে? 0। তাহলে এটাকে কি লিখে যায়? ডাব্লিউ সমান হাফ কে এক্সআই স্কোয়ার। তাহলে ডাব্লিউ সমান এক্ষেত্রে আমি লিখলাম হচ্ছে ইন জেনারেল হাফ কে এক্স স্কোয়ার। এটা কি লেখা যায় বলো? বুঝতে পারছো? তাহলে তুমি যখন সাম্যাবস্থান থেকে এক্স পরিমাণ সরণ ঘটাবা তখন তোমার কতটুকু কাজ করা লাগতেছে? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটা লিখে রাখো, সাম্যাবস্থান থেকে এক্স পরিমাণ সরণ ঘটাতে কৃত কাজ। ডাব্লিউ সমান কত? হাফ কে এক্স স্কোয়ার। এইটা নিচেরটা এটা দেখো, এক্ষেত্রে সূত্রটা কী ছিল? এক্সএফ স্কোয়ার মাইনাস এক্সআই স্কোয়ার। এক্সএফ কি? সাম্যাবস্থান থেকে শেষ সরণ। দেখো আমি কি করছিলাম, এখান থেকে এখানে নিছি, তার মানে সাম্যাবস্থান থেকে আমার শেষ সরণ কতটুকু? এতটুকু। এবং আমি শুরু করছিলাম কোন জায়গা থেকে? সাম্যাবস্থান থেকেই শুরু করছি। তাহলে সাম্যাবস্থান থেকে আমার আদি সরণ কত? 0 না? দেখো, আমি যদি শুরুটাই সাম্যাবস্থান থেকে করি তাহলে সাম্যাবস্থান থেকে আদি সরণ কত? 0। তা আমার ক্ষেত্রে এক্সআইটা 0, এক্সএফটা কত? এই যে আমি এখানে যে থেমে গেছি, এই যে এখানে
হ্যাঁ এক্সএফ হইতো, কিন্তু আমি স্মরণ ঘটাইছি কতটুকু, এক্সআই পরিমাণ, এটাকে এক্সআই ধরে নিছি আর কি, বুঝতে পারছো? এই জন্য আমি ইন জেনারেল এক্সআইটাকে সরায় এক্স লিখছি, মানে সাম্যাবস্থান থেকে তুমি যদি এক্স পরিমাণ স্মরণ ঘটাইতে চাও তাহলে তোমার কৃত কাজ কত, হাফ কে এক্স স্কোয়ার। ধরো একটা স্প্রিং এখানে, এটা হচ্ছে সাম্যাবস্থান, এখান থেকে তুমি কি করছো, টেনে এখান থেকে ধরো এখানে নিছো, তাহলে এতটুকু স্মরণ যদি এক্স হয় তাহলে তোমার একটা কাজ করা লাগছে, কতটুকু কাজ করা লাগছে, ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা এবার চলো একটা জিনিস, আচ্ছা স্প্রিং আমরা বলে আসছি স্প্রিংয়ের গতি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এখন খেয়াল করো স্প্রিংয়ের যে কাজটা হবে আমরা বলতে পারি না সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা সেম পরিমাণ কাজ পাবো। তো দেখো এবার আচ্ছা দেখো আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে কি বের করতে চাই, শক্তির সমীকরণ বের করতে চাই। তুমি বসে আছো কেন, কি পড়তে আসছো খাতা কলম ছাড়া? ওরা একটা পেজ ছিঁড়ে দাও কেউ। না না এইটা আর হয় না, কলম আছে কারো কাছে আর এক্সট্রা? হ্যাঁ পেন্সিল দাও, যেটা আছে ওইটাই দাও, লিখতে হবে ভাই, বসে থাকলে তুমি জাস্ট বলবা, এখানে তোমাকে হেল্প করার মানুষের অভাব নাই। না এটা দিলাম। আচ্ছা দেখো সবাই একটু বোর্ডে থাকা, আমরা এই এসএইচএম এর ক্ষেত্রে শক্তির সমীকরণটা বের করতে চাই। এখন ধরো এইটা সাম্যাবস্থানে আছে, তো কেউ একজন টেনে এটাকে এখানে নিল, এখন এটার মধ্যে একটা শক্তি জমা হবে না? তোমরা এই যে রাবার দিয়ে একজন আরেকজনের গায়ে কখনো মারছো? ব্যথা কেন পায় বলো তো? তুমি যখন এটাকে টানতেছো ওইটার মধ্যে একটা শক্তি জমা হচ্ছে, তো তুমি যখন এটাকে ছেড়ে দিচ্ছ ওই শক্তিটা দিয়ে আরেকজনের গায়ে আঘাত করতেছে, বুঝতে পারছো? তো তুমি যখন এটাকে এখান থেকে এখানে টেনে আনছো তোমার একটা কাজ করা লাগছে, কি পরিমাণ কাজ করা লাগছে, হাফ কে এক্স স্কোয়ার। তুমি যে কাজটা করছো এই কাজটাই এখানে শক্তি হিসাবে জমা হবে, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এই শক্তিটা কোন শক্তি হিসাবে জমা হবে বলো তো, বিভব শক্তি। তাহলে এক্ষেত্রে আমরা বিভব শক্তি কি বলতে পারি বলো তো, বিভব শক্তি সমান কৃত কাজ ইকুয়াল কি লিখতে পারি, হাফ কে এক্স স্কোয়ার। তো আমরা বিভব শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করি, কি দিয়ে প্রকাশ করব, ইউ দিয়ে। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, এটা কি কারো সমস্যা আছে? আচ্ছা ইউ এর ম্যাক্সিমাম ভ্যালুটা কেউ আমাকে বলতে পারবা? আচ্ছা আমাকে আগে এইটা বলো, সূত্র না দেখেই বলো, বিভব শক্তিটা ম্যাক্সিমাম হয় কোন পজিশনে, সাম্যাবস্থানে না বিস্তার পজিশনে? এই যে এখানে তোমার ইপি হচ্ছে ম্যাক্স, এখানে ই কে হচ্ছে ম্যাক্স। তো সবাই একটু দেখো, এটা আমরা এখান থেকেও বলতে পারি ইউটা এক্সের সমানুপাতিক না, ইউ আর এক্স সমানুপাতিক কিনা বলো? তাহলে এক্স যখন ম্যাক্সিমাম হবে তাহলে বিভব শক্তিটাও তখন ম্যাক্সিমাম হবে। এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত, এ না? আচ্ছা আমরা এখানে এক্স না দিয়ে আমরা এখানে ওয়াই দিই, কারণ আমরা পুরো চ্যাপ্টারটা ওয়াই দিয়ে পড়ে আসছি, তাই না? তো খেয়াল করো তাহলে এটা সূত্রটা কি হবে, ইউ ম্যাক্সের সূত্র হাফ কে এ স্কোয়ার, পুরো চ্যাপ্টারে ওয়াই দিয়ে পড়ছি। এখন এই আমরা এক্স দিয়ে নবম চ্যাপ্টারটাই এক্সের ব্যবহার আছে আর কি। এটা কি কারো সমস্যা আছে? তারা নাই, তোমার কাছে নোট আছে না, নোট খুললেই দেখবে মনে পড়বে, এগুলো কমনস। বায়োলজি যেই পরিমাণ ভুলবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনোটাই ওই পরিমাণ ভুলবা না। হ্যাঁ সকালে রাতে পড়তাম, সকালে পারতাম না এরকম। আচ্ছা ইউ এর ম্যাক্সিমাম পেয়ে গেছি। হ্যাঁ দেখো ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এই যে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু কী ছিল, বিস্তার ছিল না, বুঝতে পারছো? তাহলে ম্যাক্সিমাম কখন হবে ইউটা, যখন এর ওয়াইটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা এবার আসো একটা জিনিস, যে টোটাল এটা কি ম্যাক্সিমাম যে এনার্জিটা থাকে ওইটাই কি টোটাল এনার্জি না? কিভাবে হয় খেয়াল করো, দেখো তুমি যখন একটা বস্তুকে ধরো এখান থেকে এখানে তুলতেছ, এখানে একটা হাইটে আছে, তখন আমরা এই যে বিভব শক্তি গতিশক্তি ম্যাথগুলো করার সময় বলতাম না যে এইখানে হচ্ছে তোমার বিভব শক্তি ম্যাক্সিমাম, বুঝতেছ? এটা কি হইতো, mgh হইতো, যে কোনো পজিশনে শক্তিটা কি হইতো বলো তো, mgh এর সমানই হইতো, তাই না?
তো এইটা যদি ম্যাক্সিমাম এনার্জি হয় তাহলে যে কোনো পজিশনে শক্তিটা কি হবে, এই এনার্জি এর সমান হবে। বুঝতেছ? তা আমরা কি বলতে পারি, গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল কি বলতো, হাফ কে এ স্কোয়ার। বুঝতে পারছো সবাই? গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান কি হবে, দেখো ম্যাক্সিমাম যে এনার্জিটা, যখন দেখো ইপিটা ম্যাক্সিমাম হচ্ছে তখন ই কেটা কত, 0। আবার ই কে যখন ম্যাক্সিমাম হচ্ছে ইপি কত বলো তো, 0। আর এই মাঝের পজিশনগুলোতে কি হয়, গতিশক্তিও থাকে বিভব শক্তিও থাকে। তাহলে এই গতিশক্তি বিভব শক্তি দুইটা যদি যোগ করো তাহলে এই ম্যাক্সিমাম এনার্জি এর সমান হবে। বুঝছো? তাহলে এই যে ম্যাক্সিমাম এনার্জি তো আমি পেয়ে গেছি, তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি কি হবে, ম্যাক্সিমাম এনার্জি এর সমান। তাহলে গতিশক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করি, বিভব শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করি, হাফ কে এ স্কোয়ার। তাহলে বলো তো ই কে সমান কি, হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কেটা কমন নিতে পারি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে আমার গতিশক্তির সূত্র। এটা কি ছিল, বিভব শক্তি, আর এটা কি বলতো, গতিশক্তি। ও সরি, এটা ওয়াই হবে, হাফ কে ওয়াই স্কোয়ার। কারো প্রবলেম থাকলে বলো আমাকে। বুঝছো? এটা সূত্র দুইটা মনে রাখবা, সোজা কথা হচ্ছে এটা। আচ্ছা বলো তো ই কে ম্যাক্সটা কত হবে? গতিশক্তি ম্যাক্সিমাম কোথায় হয়, সাম্যাবস্থানে না? বাকিরা কি বড় বুঝতেছ? গতিশক্তি কোথায় ম্যাক্সিমাম হবে, সাম্যাবস্থানে। সাম্যাবস্থান মানে কি, ওয়াই এর ভ্যালু কত, 0। তাহলে ই কে ম্যাক্স কত হবে, হাফ কে এ স্কোয়ার না? দেখো ওয়াই তো 0 হয়ে যাচ্ছে, তো ওয়াই যদি 0 হয় তাহলে ই কে সমান কী হবে, হাফ কে এ স্কোয়ার। তাহলে দেখো ম্যাক্সিমামটা অলওয়েজ সেম হবে, তাই না? দেখো এখানে এটা প্রথম দিন পড়াইছিলাম, এই যে এটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থানে ভি হচ্ছে ম্যাক্সিমাম, ভি যদি ম্যাক্সিমাম হয় ই কেটা কত, ম্যাক্সিমাম। ইউটা কত এক্ষেত্রে, 0। ইউ মানে হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি। আবার এখানে ভিটা হচ্ছে 0, ইপিটা হচ্ছে 0, সরি ইপিটা হচ্ছে ম্যাক্সিমাম, আর ই কেটা হচ্ছে তোমার এক্ষেত্রে 0। কারো সমস্যা আছে এটাই? আচ্ছা এবার আছো টোটাল এনার্জি ইটিটা কি হবে বলো তো, ইটিটা হাফ কে এ স্কোয়ারই হবে না? যে ম্যাক্সিমাম এনার্জি ওইটাকেই তো বলতেছি আমরা টোটাল এনার্জি। বুঝতে পারছো? তাহলে ইটিটা আমরা পেয়ে গেছি। তো আমরা তিনটা সূত্র মনে রাখবো, বিভব শক্তি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর যে টোটাল এনার্জি সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। বুঝছো? আর ম্যাক্সিমাম এনার্জি অলওয়েজ হাফ কে এ স্কোয়ারই হবে। চলো এবার আমরা গ্রাফ, হ্যাঁ ইসে ধ্রুবক দেওয়া থাকবে। না ওইটা আমরা আলাদা শিখবো, শিখলে ওই সময়। এটা কি কারো সমস্যা আছে? চলো এবার আমরা গ্রাফ দেখব। দেখো আমরা গতিশক্তিটা কি দেখছি, হাফ কে ওয়াই স্কোয়ার বিভব শক্তি, হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ইটি টোটাল এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এই তিনটা সূত্র। এবার চলো আমরা প্রথমে গ্রাফ দেখব ই কে সরি ইপি অথবা ইউ ভার্সেস ওয়াই গ্রাফ। দেখো প্রথম কি বলতো, বিভব শক্তি ভার্সেস ওয়াই গ্রাফটা আমরা একটু দেখব। দেখো ইন্টারেস্টিং গ্রাফ। তো দেখো ভার্সেসের আগে যেটা থাকে তাকে আমরা কোন অ্যাক্সিসে দেই, ওয়াই অ্যাক্সিসে। তাহলে এক্ষেত্রে দিব হচ্ছে এটা হচ্ছে ই কে। আচ্ছা এবার আসো ওয়াই যেটা, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এ না? তাহলে এই যে এই সাইড বরাবর আমরা ধরো এ দিলাম। এখন খেয়াল করো একটা তোমার দোলক এদিকেও যাইতে পারে, এটা যদি সাম্যাবস্থান হয় এদিকে এ যায় আবার এইদিকেও এ যায়, দুই সাইডেই ম্যাক্সিমাম এ এ যাইতে পারে।
তাহলে এইটুক যদি এ হয় এটুক কি হবে, নেগেটিভ এ হবে কি না বলো, বুঝতে পারছো? এইটা দেখো একটা দোলক সাম্যাবস্থান তো এইটা, এদিকে যেমন এ যায় এ পরিমাণ দূরত্ব কভার করে, এদিকেও তো এই পরিমাণ দূরত্ব কভার করে। তো এই সেটটাকে যদি আমরা পজিটিভ এ দিই, এই সেটটা কি নেগেটিভ অফ এ। কারণ সমস্যা আছে এটাই। এবার আসো কে না, আমরা হচ্ছে ইউ ভার্সেস গ্রাফ শিখতেছিলাম। আচ্ছা এবার ইউ এর সূত্রটা দেখো, এটা মানে কি বলো তো, ওয়াই ইকুয়াল 0। দেখো ওয়াই ইকুয়াল 0-তে ইউটা কত, 0 না? দেখো ওয়াই এর ভ্যালু 0 বসায় দাও, ইউটা কত 0। আচ্ছা এটা ইউটা 0 বসাও, আর এখানে একটা পয়েন্ট দাও, এটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম যে এনার্জি এটা আছে সেটা। এবার আসো ওয়াই এর ভ্যালু যখন ওয়াই এর ভ্যালু কত বলো তো, ওয়াই এর ভ্যালু যখন হচ্ছে তখন বিভব শক্তিটা কত, হাফ কে এ স্কোয়ার না? তাহলে ওয়াই এর ভ্যালু যখন বিভব শক্তিটা হচ্ছে এই যে হাফ কে এ স্কোয়ারের সমান, বুঝতে পারছো? আবার ওয়াই এর ভ্যালু যখন মাইনাস তখন বিভব শক্তিটা কত, হাফ কে এ স্কোয়ারই হবে। তো যখন মাইনাস তখন এটা হচ্ছে এই যে এইটা, বুঝছো? তো গ্রাফের জন্য আমরা কয়টা পয়েন্ট পাইছি, 1টা 2টা 3টা। এবার এই 3টা গ্রাফ ফ্রি হ্যান্ডে যুক্ত করে দিবা, স্কেল ইউজ করিও না ভাই। এটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ। অর্ধবৃত্ত তো বৃত্ত থেকে আসে, পরাবৃত্ত এগুলো আমরা সেকেন্ড পেপার পড়বো, ডিটেইলস বলা লাগবে এখানে। তোমার বৃত্ত থেকে, বৃত্তের সাথে পরাবৃত্তের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ এটা পরাবৃত্ত, এটা অধিবৃত্ত। এটা আমি বলি অধিবৃত্তের চিত্রটা হচ্ছে এই যে এরকম, বুঝতেছ? হয়তো এটাকে অধিবৃত্ত বলছে, এই পার্টটা মিসিং রাখছে আর কি। তো এটা মেনলি পরাবৃত্তই। অধিবৃত্ত বললে তোমার 2টা পার্টই থাকা লাগবে। এটা কি কারো সমস্যা আছে গ্রাফটা কিভাবে আনছি? এবার চলো আমরা দেখো, এই গ্রাফটা মনে রাখার টেকনিক আছে। আমরা বিভব শক্তিটাকে ইউ দিয়ে প্রকাশ করছি না, গ্রাফটা কেমন আসছে, ইউ শেপের, বুঝতে পারছো? এবার আসো আমরা গতিশক্তি ভার্সেস ওয়াই গ্রাফ আঁকবো। তো এক্ষেত্রেও কী হবে বলো তো, গতিশক্তিটা হবে ওয়াই অ্যাক্সিসে আর ওয়াইটা হবে এক্স অ্যাক্সিসে। হ্যাঁ এটা পরাবৃত্ত। হ্যাঁ পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। দুইটাই হয়। এটার গ্রাফ হচ্ছে যে এরকম, এটার গ্রাফ হচ্ছে যে এরকম। আমরা মেনলি এই যে এটা শিখছি, লাগবে না ওগুলা। এটা কি কারো সমস্যা আছে? এইটুকু যে দিলাম। এবার দেখো ওয়াই সমান 0 যখন, তখন ই কে এর ভ্যালুটা কেউ বলতে পারবা? তোমরা দুইজন বাদে। দেখো ওয়াই 0 বসাইলে ই কে সমান কি, হাফ কে এ স্কোয়ার। তো ওয়াই যখন 0, ই কে কত, হাফ কে এ স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা ওয়াই যখন দেখো ওয়াই যখন তখন ই কে এটা কত, 0 না? তাহলে এটা হবে এখানে। ওয়াই যখন মাইনাস তখন ই কে এটা কত, 0 হবে। দেখো ওয়াই যখন মাইনাসে, ই কেটা সমান কত, হাফ কে এ স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার। তো এটা তো আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0, এটা কত আসছে 0, তাহলে এটা কত 0, বুঝতে পারছো? তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো, উল্টা ইউ আর কি। এটাও পরাবৃত্ত। কারো কি সমস্যা আছে? এরপরে চলো আমরা আরেকটা গ্রাফ লিখি। আচ্ছা এখানে দিতে হবে, এটা হচ্ছে ওয়াই, তখন কি শিখতেছি, টোটাল এনার্জি ভার্সেস ওয়াই, বুঝতে পারছো?
টোটাল এনার্জিটা কত বলো তো? হাফ কে এ স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে ওয়াই সমান এ, ওয়াই সমান মাইনাস এ। তোমরা পরীক্ষার হলে যখন আঁকবা এই দুইটা দূরত্ব স্কেল দিয়ে সমান নিও। আর এটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। হ্যাঁ আসে মাঝে মাঝে। এবার আসো দেখো টোটাল এনার্জিটা তো তোমার কনস্ট্যান্ট, আচ্ছা সমস্যা নেই। দেখো টোটাল এনার্জিটা তো অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে না। টোটাল এনার্জি কি কখনো চেঞ্জ হবে? তোমার ওয়াই যখন 0 তখন হাফ কে স্কোয়ার, ওয়াই যখন এ তখনও হাফ কে স্কোয়ার, ওয়াই যখন মাইনাস এ তখনও কি হাফ কে এ স্কোয়ার, ওয়াই যখন এখানে তখনও এখানে, ওয়াই যখন এখানে তখনও কি এখানে। সব পজিশনে ওয়াইটা টোটাল এনার্জি কি হবে? সেম। বুঝছো সবাই? তো এই তিনটা গ্রাফকে যদি আমি একসাথে আঁকতে চাই, সাফিউন কোথায় আজকে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওর মতো লাইফ আর ড্রিম, এরকম প্রতি শুক্রবার একটা করে দাওয়াত খাবো। দেখো এই গ্রাফটা কার? এই গ্রাফটা কার গ্রাফ? বিভব শক্তি। এরপরে বলো এই গ্রাফটা কার গ্রাফ? একটু ভালোভাবে আঁকবা, আমি বোর্ডে তো ভালোভাবে আঁকতে পারতেছি না। এটা কি বুঝছো সবাই? আচ্ছা এই গ্রাফ, এই যে কথা বলা শুরু করে দিলে বুঝাবো কাকে। এই গ্রাফটা কার গ্রাফ বলো তো? এই গ্রাফটা কার গ্রাফ? টোটাল এনার্জি। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ই কে, আর এটা হচ্ছে কি বলো তো? ইটি। কারণ কি এই তিনটা গ্রাফে সমস্যা আছে? আচ্ছা এবার আসো এই দুই, এই যে কথা বললে কিভাবে হবে। এই গ্রাফটা কার গ্রাফ? ইউ কি? বিভব শক্তি, বিভব শক্তি। আর এইটা কার গ্রাফ? গতিশক্তি। আর এইটা কার গ্রাফ? টোটাল এনার্জি। তো তিনটা গ্রাফকে একসাথে আঁকছি আর কি। তো এখানে একটা ব্যাপার দেখো যে এই দুইটা পজিশনে গতিশক্তি বিভব শক্তি সমান হয়ে গেছে না? বুঝতে পারছো? এই দুইটা পজিশনে গতিশক্তি বিভব শক্তি সমান। তাহলে এই দুইটা পজিশনকে মার্ক করো। ই কে ইকুয়াল ইউ। বুঝতে পারছো? বুঝছো? বুঝি নাই। স্থিতিস্থাপক সীমা বলতে বুঝি নাই। না না, এটা কেউ ধরো একটা স্প্রিংকে 2 সেন্টিমিটার টানছে, তার জন্য টোটাল এনার্জি একটা, কেউ একজন আরেকটু জোরে যখন একটু করবে তখন তার জন্য তো টোটাল। স্থিতিস্থাপক সীমা আরেকটার ক্ষেত্রে আসবে, অন্য একটা চ্যাপ্টারে আছে, ওইটা অন্য কনসেপ্ট। হ্যাঁ এটা একটু দেখি আমরা কত আসে, এটাই দেখতে যাচ্ছিলাম আর কি। তাহলে ইউ সমান কি দেখলাম? ই কে না? তাহলে দেখো ইউ এর ভ্যালু কত? হাফ কে ওয়াই স্কোয়ার ইকুয়াল ই কে এর ভ্যালু কত? হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে কি পাচ্ছ? হাফ কে ওয়াই স্কোয়ার। আচ্ছা হাফকে দুই পাশ থেকে বাদ চলে যাবে না? ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 2y স্কোয়ার সমান কত? এ স্কোয়ার। তাহলে ওয়াই সমান কত? a/√2।
প্লাস মাইনাস a বাই রুট টু কিনা বলো। তাহলে এই দুইটা পজিশনে এই পজিশনটা কত, তাহলে মাইনাস অফ a বাই রুট টু, আর এই পজিশনটা হচ্ছে প্লাস a বাই রুট টু। এই দুইটা পজিশনে তোমার কি হবে বলো তো, গতিশক্তি বিভব শক্তি সমান হবে। বুঝছো? তো এমসিকিউতে যদি আসে যে কোন পজিশনে গতিশক্তি বিভব শক্তি সমান, এই ক্যালকুলেশন আর করা লাগবে না। ওই যে ও যেটা বললো a বাই টু দিয়ে দিও না আবার ভুল করে। বুঝতে পারছো? চলো এবার আমরা একটু ম্যাথ ট্যাথ করার ট্রাই করি। সবাই একটু 30 নাম্বার পেজে যাও। দেখো, আদি বা পদার্থবিজ্ঞান ল্যাবে একটি সরল দোলক নিয়ে কাজ করছিল। সে একটি নির্দিষ্ট সরণে সাম্যাবস্থান থেকে দোলকটির বিভব শক্তি ও গতিশক্তি সমান পেল। এরপরে দেখো, উদ্দীপকের সরল দোলকটির পর্যায়কালটা বের করতে বলছে। কোশ্চেনটা দেখছো, গ নাম্বার কোশ্চেন। এখানে খেয়াল করো, কোশ্চেনে ভি ম্যাক্সটা দেওয়া আছে না? দেখো কোশ্চেনে ভি ম্যাক্সটা দেওয়া আছে কিনা দেখো। আচ্ছা, এই যে এই হচ্ছে সরল দোলক, এই ডিস্টেন্সটা কত দেওয়া বলো তো? এ ইকুয়াল, এই যে এ ইকুয়াল কত দেওয়া? 0.03 মিটার। বিস্তারটা দেওয়া আছে তোমার কোশ্চেনে, বুঝতে পারছো? আর ভি ম্যাক্সটাও কোশ্চেনে দেওয়া আছে। ভি ম্যাক্সটা কত? 0.1 মিটার পার সেকেন্ড কিনা বলো। তাহলে আমাকে এখানে প্রথম কোশ্চেনে কি বলছে? পর্যায়কাল নির্ণয় করতে। তো পর্যায়কালটা আমরা ভি ম্যাক্সের মাধ্যমে কিভাবে বের করতে পারি, কেউ বলতে পারবা? হ্যাঁ, দেখো একটা সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে? ভি ম্যাক্সের সূত্রটা কি? ভি ম্যাক্স ইকুয়াল ওমেগা ইন্টু এ। সবাই হা করে তাকায় আসো, কেউ বাসায় পড়ো না ভাই। ভি এর সূত্রটা কি ছিল? ভি এর সূত্রটা এইটা ছিল না? ভিটা ম্যাক্সিমাম হয় কোথায়? সাম্যাবস্থানে ভিটা ম্যাক্সিমাম হয়। তুমি এখান থেকে দেখলেও বুঝতে পারবা ভি আর ওয়াই এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তো ভি যখন, ওয়াই যখন 0, ভি তখন ম্যাক্সিমাম। তো ভি ম্যাক্স তো দেওয়া আছে 0.1 ইকুয়াল ওমেগা, এটাও কোশ্চেনে দেওয়া আছে 0.03। এবার আসো ওমেগাটা বের করো, 0.1 বাই 0.03। ওমেগা এটা আসে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ওমেগাটা কত আসে এটা দেখো। আচ্ছা, এবার দেখো আমাকে কি বের করতে বলছে? পর্যায়কাল বের করতে বলছে। তাহলে ওমেগাটাকে আমরা 2π/t লিখে দিই। তাহলে টি সমান কত আসবে? কারো প্রবলেম থাকলে বলো। এবার সেকেন্ড ম্যাথটা নিজেরা করো, ঘ নাম্বার করো, কেউ পেজ উল্টেও না। বুঝছো এটা? জানি না। আমি যেখান থেকে পড়ছি ওখানে আদি বালি করছি।
এখানে উদ্দীপকটা পড়ো, তাহলে কোশ্চেন বুঝবা। ও কি ফলাফল নিছিল? একটা পজিশনে যে বিভব শক্তি গতিশক্তি কি হবে? সমান হবে। তাহলে কোন পজিশনে যে বিভব শক্তি গতিশক্তি সমান? হ্যাঁ, এইটা কিভাবে আসছে এটা জাস্ট তোমাকে একটু দেখানো লাগবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এইটা একটু নিজেদের করার জন্য দিচ্ছি। হ্যাঁ, ই কে সমান ইউ দিবা আর কি। তাহলে এখান থেকে ওয়াইটা বের করবা। ওয়াইটা কি আসবে? a ডিভাইডেড বাই √2। তো বের করো। না না না, তাহলে বলবা যে তার পর্যবেক্ষণটি সঠিক, এত মিটার সাম্যাবস্থান থেকে এত মিটার দূরত্বে গতিশক্তি বিভব শক্তি সমান হবে। করছো? হ্যাঁ, লিখবা। এ তো কোশ্চেনে দেওয়া আছে, এটা বসাও। হ্যাঁ, এই চ্যাপ্টারেরই। তুমি মিস করছো ক্লাস, অনলাইন ক্লাসগুলো দেখিও, তোমার তো দেওয়া আছে। এই ক্লাস বেশি নেই নাই তো এই চ্যাপ্টারের উপরে, ক্লাসগুলো দেখে ফেলিও। আজকে সহ মনে হয় 4টা, একটু দেখে নিও ভাই কষ্ট করে। তুমি করতেছ? ই কে সমান ইউ লিখো, তাহলেই হবে। হ্যাঁ, তোমার একটা হচ্ছে ওই সাইডে, আরেকটা হচ্ছে এই সাইডে। মিটার। হ্যাঁ, বলবা যে এত আদিবার পর্যবেক্ষণটি সঠিক, এত মিটার দূরত্বে গতিশক্তি সাম্যাবস্থান থেকে এত মিটার দূরত্বে গতিশক্তি বিভব শক্তি সমান হবে। এবার √2 দিলে এত আসে, আবার ক্যালকুলেশন করো। প্লাস মাইনাসটা এখানে দিও, কারণ তোমার ওই সাম্যাবস্থান থেকে দুই সাইডেই তো গতিশক্তি বিভব শক্তি সমান হচ্ছে। এখানে দেওয়া হয় না আমার, এখানে তোমরা দিও। আচ্ছা, এবার আমরা এমন একটা জিনিস পড়বো যেটা ষষ্ঠ চ্যাপ্টারে পড়ছি, আশা করি তোমরা পারবা। ষষ্ঠ চ্যাপ্টারে পড়ছি, এখনো আবার পড়ব। সরল দোলক। বলো, সরল দোলকের ক্ষেত্রে আমরা কয়টা সূত্র পড়ছিলাম মনে আছে? 3টা না 4টা ছিল? 4টা। একটা ছিল হচ্ছে ভরের সূত্র, সমকাল সূত্র একটা ছিল, একটা ছিল হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র, আর একটা ছিল হচ্ছে ভরের সূত্র। 4টা সূত্র পড়ছিলাম, এখন আবার পড়বো, টেনশন নিও না। বাট একটু দেখো, সমকাল সূত্র, দৈর্ঘ্যের সূত্র, চলো আমরা এই 3টা সূত্র দেখবো। 4টা সূত্র দেখার আগে আমরা সরল দোলক সম্পর্কে একটু আইডিয়া নেই। দেখো, একটু বোর্ডে তাকাও। এই যে এটা হচ্ছে সরল দোলক। দোলকটা কখন সরল দোলন দিবে? যখন এই যে দেখো, দোলক নর্মালি কি হয় বলো তো? এটা যদি একটা দোলক হয়, এটা এদিকে যাবে একবার, এদিকে একবার, এভাবে দুলতে থাকবে না? তাহলে এইখানে খেয়াল করো, এটা এখানে যাবে একবার, এই যে এইদিকে যাবে একবার। তো এটা সরল দোলক হওয়ার জন্য এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, থিটা <= 4 ডিগ্রি হওয়া লাগবে। থিটাটা কত ডিগ্রি হতে হবে? 4 ডিগ্রি এর সমান অথবা ছোট হইতে হবে। বেশি হলে কি হবে? এটা কিন্তু আর সরল থাকবে না, এটা বৃত্তাকার পথ হয়ে যাবে না তখন। বুঝতে পারতেছ? তো এটা এই শর্তটা মেনটেন করা লাগবে আর কি। তো এবার আমাকে একটা জিনিসের অ্যান্সার দাও, যে এটা দৈর্ঘ্য যত বেশি হবে, খেয়াল করো, লম্বা দৈর্ঘ্য হলে, ধরো এটা হচ্ছে লম্বা দৈর্ঘ্য, তো লম্বা যদি দৈর্ঘ্য হয় তার ক্ষেত্রে এই সরণটা বেড়ে যাচ্ছে না? তাহলে তার এই সরণটা যদি কভার করতে হয়, তাহলে তাকে বেশি দূরত্ব অতিক্রম করা লাগতেছে। এবং এই ক্ষেত্রে যখন দূরত্ব এতটুকু, তখন কি তার ক্ষেত্রে সময়টা কি একটু কম লাগবে? এটার ক্ষেত্রে কি লাগবে? সময় বেশি লাগবে।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এই যে পর্যায়কালটা টি সমানুপাতিক এল লিখা যায়, এটা বড় হাতের এল দাও, এটুকু কি বুঝছো সবাই? আবার খেয়াল করো, যদি জিটা বেড়ে যায়, জি বেড়ে যাওয়া মানে কি নিচের দিকে ফোর্স বেড়ে যাওয়া, বুঝতে পারছো? তো জি, এই যে জি বেশি, এটাকে অনেক জোরে কেউ একজন টানতেছে, তাহলে এটা কি দ্রুত নিচে নেমে চলে আসবে না? বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা জিনিস মডিফিকেশন দরকার, টি সমানুপাতিক √/L। তারপরে টি সমানুপাতিক, দেখো জিটা যদি বেড়ে যায় এটা দ্রুত নিচে নেমে আসবে। দ্রুত নিচে নামা মানে কি বলো তো? টাইমটা কম লাগবে, বুঝতে পারতেছো? তাহলে টি ব্যস্তানুপাতিক √/G, মানে জি যত বাড়বে টিটা কি তার টাইমটা কি তত কম লাগবে, বুঝতে পারছো এটা? আচ্ছা, এই যে এইটাকে বলতেছি হচ্ছে আমরা দৈর্ঘ্যের সূত্র, আর এইটাকে বলতেছি হচ্ছে ত্বরণের সূত্র। এনার্জি, এটা কি কারো সমস্যা আছে? দেখো, টি সমানুপাতিক √/L, টি ব্যস্তানুপাতিক 1/√/G। এবার আসলে সমকাল সূত্র। সমকাল সূত্রটা আমাকে বলে যে এল আর জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রতিটা দোলকের জন্য সমান পর্যায়কাল লাগবে, বুঝতে পারছো? যদি এল জি কনস্ট্যান্ট হয় তাহলে প্রতিটা দোলকের জন্য কি লাগবে? সমান পর্যায়কাল। তার মানে তুমি চিন্তা করো, ধরো আমি এলটা এতটুকু নিলাম, এখানে 1 কেজি ভরের একটা বস্তুকে ঝুলাইলাম, তুমিও এতটুকু ভরের দৈর্ঘ্য নিয়ে 5 কেজি ভরের বস্তুকে ঝুলাইছো, তাহলে দুইজনের জন্যই কি পর্যায়কালটা একই হবে, বুঝতে পারছো? টাইমের কোনো ডিফার হবে না। তোমার মনে হইতে পারে যে 5 কেজি ভরের বস্তু লাগাইলে তো এটা দ্রুত আসার কথা, তাই না? এটা প্রকৃত কেন দ্রুত আর স্লো হয় বলো তো? বাতাসের বাধার কারণে। যদি বাতাসের বাধা না থাকতো দুইটাই কি সমান সময় নিত। জি এর মান কীভাবে? জি এর মান তো একটা নির্দিষ্ট পজিশনের জন্য কনস্ট্যান্টই হয় না, জি কি কনস্ট্যান্ট না? তাহলে এই তিনটা সূত্র কি কারো সমস্যা আছে? দেখো, সমকাল সূত্রটা কি, যে তোমার কার্যকর দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ যদি কনস্ট্যান্ট থাকে প্রতিটি দোলকের দোলনের জন্য সমান সময় লাগবে, এখানে লেখা আছে। হ্যাঁ, দেখো সমকাল সূত্র, এল সমান কনস্ট্যান্ট, জি সমান কনস্ট্যান্ট হলে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। হ্যাঁ, আয়তনটা সেম হওয়া লাগবে, বুঝতে পারছো? আমাদের শর্তই এখানে আয়তনটা সেম হওয়া লাগবে। আয়তন যদি বেড়ে যায় তাহলে এলটা বেড়ে যাবে। না, এখানে গতিশক্তির উপর ডিপেন্ড করে না, এখানে জি এর উপর ডিপেন্ড করে। মুভ করতেছে না, গতিশক্তি আছে না, মুভ করতে। এখানে এমটা তোমাকে আজকে তোমাকে আমি ভিডিও পাঠাবো না, তুমি এখান থেকে একটা টুল নিচে নামা আর একটা ভরের বস্তু নামা, দুইটার জন্যই একই টাইম লাগবে নিচে পড়তে। এটাই ফিজিক্সের ল আর কি। হ্যাঁ, ভরের ডিফারেন্স তুমি অল্প জায়গায় বেশি ভর দিবা, কম্প্রেস করে ফেললেই তো হয়ে যায়। হ্যাঁ, তুমি তুলাকে যদি প্রেসার দিয়ে কম্প্রেস করে অনেক আয়তন ছোট জায়গায় চলে আসবে না, বুঝলি? 4 ডিগ্রি দেখো, অনেক বিশাল বড় হলেও 4 ডিগ্রি হলে কার্ভ হবে না। না, ওইটা কি এই পথটা অনেক বেশি সে কাভার করবে, বুঝতে পারছো? বড় হলে তো আরও সুবিধা। তুই চিন্তা করো, পৃথিবী কিন্তু অনেক বড় একটা গোলক, বড় গোলক হওয়ার কারণেই তো এটা সারফেসটাকে আমরা ফ্ল্যাট দেখি, তাই না? যদি ছোট গোলক হইতো এটা সারফেসটাকে আমরা ফ্ল্যাট দেখতাম, গোলকই দেখতাম। বড় হলে তো আরও এটা যে লম্বি যাচ্ছে সরল পথে, ওইটা আরও বেশি ভালোভাবে অবজার্ভ করা যাবে, বুঝছো? আচ্ছা, এটা কি কারো সমস্যা আছে এই তিনটা সূত্রে? সমকাল সূত্র কি, এল সমান কনস্ট্যান্ট, জি সমান কনস্ট্যান্ট হলে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। দৈর্ঘ্যের সূত্র কি, জি সমান কনস্ট্যান্ট হলে দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আবার ত্বরণের সূত্র, এল সমান কনস্ট্যান্ট হলে দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? তো এই তিনটা সূত্রকে কেউ বলতে পারবা? দেখি বলো তো, তুমি ফার্স্ট সূত্রটা বলো। না, তোমার রুদ্র প্রথম সূত্র, সমকাল সূত্র। দেখো কি ছিল, এটা এল সমান কনস্ট্যান্ট,
জি সমান কনস্ট্যান্ট হলে প্রতিটি দোলনের জন্য একই সময় লাগবে। এই দুইটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে টিটাও কি হয়ে যাবে বলো তো, কনস্ট্যান্ট হয়ে যাবে। বুঝতে পারছো এটা? এল সমান কনস্ট্যান্ট, জি সমান কনস্ট্যান্ট হলে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। এরকম কি বুঝছো? এরপরে দৈর্ঘ্যের সূত্রটা কি? দৈর্ঘ্যের সূত্র তোমার দেখো টি সমানুপাতিক √L, তাহলে এক্ষেত্রে কাকে কনস্ট্যান্ট করতে হবে? জি সমান কনস্ট্যান্ট। তাহলে এবার যেটা তুমি দেখতেছো এটাই বলবা, মুখস্থ করার দরকার নাই। জি সমান কনস্ট্যান্ট হলে দোলনকাল এটাকে বলা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। বুঝতে পারছো? আবার টি সমানুপাতিক 1/√G, এক্ষেত্রে কে কনস্ট্যান্ট? এল সমান কনস্ট্যান্ট। তাহলে এল সমান কনস্ট্যান্ট হলে দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝছো? তুমি বলো তো দেখি, এটা বলো দেখি। হ্যাঁ, দোলনকাল। হ্যাঁ, তুমি বলো তো এটা বলো তো, এই যে এটা বলো, এখানে কনস্ট্যান্টটা কে? বর্গ কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাতিক সমানুপাতিক। সরি, তুমি বলতে পারবা ফার্স্ট সূত্রটা? এটা বলতে পারবা? হ্যাঁ, টি কনস্ট্যান্ট হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ভরের সূত্র দেখো। ভরের সূত্রটাও কাইন্ড অফ এর মতো। এল আর জি যদি কনস্ট্যান্ট হয়ে যায় একবার, তাহলে তোমার পর্যায়কালটা ভর, ঘনত্ব, আয়তন এগুলোর উপর ডিপেন্ড করে না। বুঝতেছো? ঠিক আছে, এতটুকুই। এরপরে চলো আমরা আনার ট্রাই করি। এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, তাই না? টি সমানুপাতিক √L/G লিখা যায় এটা। তো এখান থেকে কি বলা যায়? টি সমান 2π × √L/G, কনস্ট্যান্টটা হচ্ছে 2π। এখানে একটা কনস্ট্যান্ট আনা লাগবে। কনস্ট্যান্টটা কত বলো তো? 2π। তাহলে এই পর্যায়কালের সূত্রটা মনে রাখবা। এটা কি সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কালের সূত্র। বুঝতে পারছো? তুমি বুঝছো? এবার চলো আমরা আরেকটা জিনিস একটু দেখব। তোমাদের কারো মনে আছে কি না আল্লাহ জানে। সবাই একটু দেখো, আমরা যখন, ওর ছুটি লাগবে না, তোমার ছুটি লাগবে যা দেখি। আচ্ছা দেখো, আমরা যখন দেখছিলাম, এই সূত্রটা আমরা যে বের করছিলাম, সবার কি মনে আছে কিভাবে বের করছিলাম? মনে নাই না? দেখো, আমরা কি লিখতেছিলাম? F সমান -kx, এটা তো লিখতেছিলাম থেকে। F সমান ma ইকুয়াল -kx। তাহলে a সমান কি? -k/m × x। এই k/m এর জায়গায় আমরা কাকে লিখছিলাম বলো তো? ω² কে লিখছিলাম। বুঝছো? k/m সমান আমরা কি লিখছিলাম? ω²। এখান থেকেই এটা আসছিল। a কে কি লিখা যায়? d²y/dt² ইকুয়াল -ω²। আচ্ছা, x না, এটা হবে y। দেখো, এখান থেকে আসছিল d²y/dt² প্লাস ω²y ইকুয়াল 0। বুঝছো? তাহলে k/m সমান কি বলো তো? ω²। বুঝতে পারছো? তো এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করব। চলো, আচ্ছা, ওমেগা সমান কি? √k/m কি না বলো? আচ্ছা, ওমেগা সমান কি বলো তো? 2π/t না? তাহলে টি সমান কি হবে? √m/k, 2π × √m/k।
এইটা কি বুঝছো সবাই? এটা কিসের ক্ষেত্রে পর্যায়কাল বলো তো? স্প্রিং এর ক্ষেত্রে। আর এটা কার ক্ষেত্রে শিখলাম বলো তো? সরল দোলকের ক্ষেত্রে। জাস্ট এই সূত্রটা মনে রাখবা, টি সমান 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে। আপনার কি বুঝছো এগুলা? কোথায় বুঝো নাই? এটা দেখো কে বাই এম সমান ওমেগা স্কয়ার, এটা বুঝছো? ওমেগা সমান কি 2 পাই বাই টি। হ্যাঁ, ওমেগা সমান কি ছিল? ওমেগার একটা সূত্র, ওমেগার দুইটা সূত্র ছিল, 2 পাই এফ ইকুয়াল 2 পাই বাই বড় হাতের টি। তোমরা একটু বাসায় পড়িও, বুঝছো? বাসায় না পড়লে পরে হ্যাঁ ক্লাস পাওয়া নাই তো। ওইটা এখন ক্লাস রেকর্ডেড দিছি, তাও যদি না করো। বলো বলো কোথায় কোথায়? ও ওইটা একই কথা, লাগবে না। ওইটাতে এমনি চিন্তা করে করে লিখবা। এটা কি বুঝছো সবাই? দেখো আর 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 কয়েকটা টপিক আছে, আর কয়েকটা পেজ আছে, এগুলো পড়াই দিলেই শেষ। কয়টা বাজে দেখো তো একটু। 8:05, আরও দেবেন। হ্যাঁ বুঝি না। ও করবো, এটা শেষ করে নে। এটা একটু উলট পালট আর কি, এই জন্য সব শেষ করে এরপরে করাবো। আজকে শেষ হবে। আমাদের সিকিউ 2 দিন করানো লাগবে। হ্যাঁ, উল্টা দেখার বেশি কিছু নাই। এখানে একটা ম্যাথ আছে দেখো। হ্যাঁ এই চ্যাপ্টারের শুরুর দিকে ওই যে কিছু আছে, ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওই রিলেটেড কিছু ম্যাথ আছে। আর আজকে কিছু করাইলাম, হ্যাঁ ছোটো চ্যাপ্টার। আর আজকে আরেকটা টপিক আছে স্প্রিংয়ের টপিক। স্প্রিংয়ের টপিকটা নেক্সট দিন দেখাবো। হ্যাঁ এই যে আজকে যেগুলো পড়াইতেছি এগুলো থেকে। হ্যাঁ ম্যাথ করানোর সময় বুঝবা যে কি কি টাইপের কোশ্চেন আসে। কথা বলি নোমান, কথা বলিও না। কালকে ফিজিক্স, গতদিন একটা ক্লাস, গত সপ্তাহে একটা ক্লাস এক্সট্রা নিয়েছিলাম না ফিজিক্স করে। দেখো একটি সরল দোলকের, দেখো একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 85 সেন্টিমিটার, তার মানে এল সমান 0.85 মিটার। এরপরে কি বলছে? এটিকে উলম্বের সাথে 3 ডিগ্রি কোণ করে ছেড়ে দেওয়া হলো। মানে তোমার এই যে এইটা তো সরল দোলকটাকে আমি কত ডিগ্রি কোণ করছি বলো তো? 3 ডিগ্রি কোণ করে এটাকে ছেড়ে দিছি, বুঝতেছ? আর এই ডিস্টেন্সটা কত দেওয়া? 0.85 মিটার। কারো কি এটা সমস্যা আছে? এরপরে দেখো দোলকটির কম্পাঙ্ক কত সেটা বের করতে বলছে। তো দেখো কম্পাঙ্ক মানে কি? এফ না? হ্যাঁ, এফ এর সূত্রটা কি ছিল? 1/t। তো আমি যদি টিটা বের করতে পারি তাহলে এফটা পেয়ে যাব। তো টি এর সূত্রটা কি দেখলাম সরল দোলকের ক্ষেত্রে? 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। এলও কোশ্চেনে দেওয়া আছে, জিও জানো, 2 পাইও তো জানো, তাই না? তাহলে টিটা বের করো। দেখো এটা বের করো কত আসে। তাহলে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত? 1/1.85। আলি কি বুঝছো এটা? ভাই কথা বলিও না। আচ্ছা দেখো এরপরে কি বলছে? সরল দোলকটির সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগের সূত্রটা কি ছিল? ভি সমান ওমেগা এ না? একটু আগে দেখছিলাম। ওমেগা কি বলো তো? 2 পাই বাই টি, এটা কিন্তু জানি। আর এটা আমরা কিভাবে বের করব? হ্যাঁ দেখো এই যে এতটুকু এ না, দেখো বিস্তার কি? এইটা কি না বলো?
তাহলে আমরা এই যে 3 ডিগ্রি জানি, এটা জানি, তাহলে এখান থেকে বিস্তারটা বের করব। খেয়াল করো, এ সময় দেখো এখান থেকে তুমি sin 3 দাও, লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে 0.85, তাহলে এ সমান কি আসতেছে? তাহলে এখানে সবই জানো, বসায় দাও। হ্যাঁ হ্যাঁ, এগুলো বোর্ডে এই টাইপের ম্যাথই আসে। বুঝছো এই ম্যাথ? একটা আসে, অলওয়েজ একটা আসে। চলো আমরা আর একটা টপিক দেখবো। এই টপিকটা আমরা 96 চ্যাপ্টারে দেখছিলাম। দেখো সবাই একটু বোর্ডে তাকাও। ফিজিক্স ফার্স্ট পেপারে সবগুলো চ্যাপ্টারই সহজ, কঠিন জিনিস শুরু হবে তো সেকেন্ড পেপারে যেই। ও তাহলে তো সেকেন্ড পেপারই সহজ। সেকেন্ড পেপারে অনেক, একটা চ্যাপ্টার অনেক বড় বড়, এখানে তো ছোট ছোট চ্যাপ্টার না, সেকেন্ড পেপারে বড় বড় চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, 10টা না 11টা। একটা চ্যাপ্টার, ওই যে শেষের চ্যাপ্টার হচ্ছে রিডিং পড়া আর কি, ওই জ্যোতির্বিজ্ঞান নিয়ে। হ্যাঁ হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞান। আচ্ছা সবাই একটু দেখো, সবাই একটু বোর্ডে তাকাও। এটা ধরো পৃথিবী, আর এখানে একটা পাহাড় আছে। তো দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত আর পাহাড়ের হাইটটা কত বলো তো? এই তো পৃথিবীর কেন্দ্র হতে পাহাড়ের হাইট পর্যন্ত ডিস্টেন্স কত? r+h। আচ্ছা এবার খেয়াল করো, আমরা এখানে জি হিলটপ ধরি, আর এখানে হচ্ছে জি। চিন্তা করো, পাহাড়ের চূড়ায় উঠে গেলে তোমার জিটা চেঞ্জ হয়ে যায় না? আমরা ষষ্ঠ চ্যাপ্টারে দেখছিলাম। আর এখানে যে টিটাকে ধরা হচ্ছে টি হিলটপ, বুঝতেছ? আর এখানে এটাকে ধরা হচ্ছে টি। দেখো এখন যেগুলো পড়াইতেছি এই চ্যাপ্টারে মেইনলি কোশ্চেন আছে এই টপিক থেকেই, তো সবাই একটু ভালোভাবে দেখো। দেখো টি, ভূমিতে অভিকর্ষ ত্বরণটাকে জি বলতেছি, আর পর্যায়কালটাকে টি বলতেছি। পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণটাকে জি হিলটপ বলতেছি, পর্যায়কালটাকে টি হিলটপ বলতেছি। এখন এটা দুইটা আমরা চেঞ্জ কেন ধরে নিছি বলতে পারবা? কারণ টিটা কার উপরে ডিপেন্ড করতেছে? 2π × √L/g এর উপর ডিপেন্ড করতেছে না? তোমার পাহাড়ের উপরে যদি চলে যাও, জিটা চেঞ্জ হয়ে যাবে, টিটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কি জানি বলো তো? g/g ইকুয়াল কি ছিল? r²/r+h²। তো খেয়াল করো, জি আপের জায়গায় এখানে কি আসবে? জি হিলটপ। এবার আসো আমরা আরেকটা সূত্র, এটা একটু মনে রাখো আপাতত। টি সমান কি জানি? 2π × √L/g। তো টি হিলটপ কি আসবে বলো তো? 2π × √L/g হিলটপ। এবার খেয়াল করো, এই দুইটাকে যদি আমি ভাগ দেই, তাহলে টি হিলটপ ডিভাইডেড বাই টি ইকুয়াল √g/g হিলটপ। এটা লেখা যায়? এই যে 2π বাদ যাবে, এল বাদ যাবে, শুধু জি হিলটপ আর জি থাকবে। এই দুইটার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? এই জন্য টি হিলটপ, এখানে জি হিলটপ, এখানে টি, এখানে জি আসছে। এই একটা সূত্র মনে রাখবা। আরেকটা সূত্র মনে রাখবা, টি হিলটপ বাই টি ইকুয়াল, দেখো g/g হিলটপ, জি দেখো জি হিলটপ বাই জি পড়ছে r²/r+h²। তাহলে g/g হিলটপ উল্টো হয়ে যাবে না? r+h²/r²। তাহলে খেয়াল করো, এই আরেকটা সূত্র মনে রাখবো, টি হিলটপ বাই টি সমান r+h/r। কারো সমস্যা আছে এটাই? চলো এবার আমরা দুইটা কনসেপ্ট পড়ব, শেষ টপিকটা।
মানে একটা কনসেপ্ট আর কি, অল্প একটু অল্প একটু আছে, এটা পড়াইলে চ্যাপ্টার শেষ। ম্যাথটা আছে একটা শেষে, ম্যাথটা নেক্সট দিন করাবো, জাস্ট অল্প ছোট্ট একটা কনসেপ্ট আছে। হ্যাঁ না, কালকে ফিজিক্স। কিসে? হ্যাঁ না না, অনেকে আসে শুধু ফিজিক্স পড়ে। এখন একদিন ফিজিক্সের জন্য টাইম কেন লাগবে? পড়াইতেছি তো, খুব তো বেশি পড়াইতেছি না। কালকে ফিজিক্স এগুলো সবাই তুলছো না? বই কালকে পড়াই ফেলে তো পুরো সপ্তাহ পড়ে থাকবে, ওই সময় বই পড়বো। দেখো আমরা কথা বলিও না। দেখো টি হিলটপ বাই টি সমান √g/g হিলটপ পাচ্ছি। আরেকটা সূত্র কি পাচ্ছি? টি হিলটপ বাই টি ইকুয়াল r+h/r, এই দুইটা সূত্র পাইছি। এবার চলো আমরা একটা সংজ্ঞা পড়ি। সেকেন্ড দোলক বলো তো, সেকেন্ড দোলক কি? যে দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড, তাই হচ্ছে সেকেন্ড দোলক। খেয়াল করো সবাই, এটা একটু মনোযোগ দিয়ে বুঝিও, জাস্ট একটা সূত্র প্রমাণ করে ছেড়ে দিব। দেখো সেকেন্ড দোলকের, ধরো এই একটা দোলক এখান থেকে শুরু করছে, সম্পূর্ণ দোলনটা কখন শেষ হবে? সে এখান থেকে শুরু করছে, ঘুরে যদি এখানেই আসে তখন তার জন্য সম্পূর্ণ দোলনটা শেষ হবে না? দেখো এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, তাহলে তার জন্য একটা পূর্ণ দোলন শেষ হবে। তার দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, তাহলে বলো এখান থেকে এখানে যেতে কত সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড। আর এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড সময় লাগবে। এটা কি কারো সমস্যা আছে এটাই? তাহলে খেয়াল করো সেকেন্ড দোলকের জন্য অর্ধদোলের একটা 1 সেকেন্ডে কয়টা অর্ধদোল দেয়? একটা অর্ধদোল দেয়, তাই না? কারণ খেয়াল করো অর্ধদোল মানে কি? জাস্ট এখান থেকে এখানে যাওয়া। তাহলে একটা সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটা অর্ধদোল দেয়। এইটুকু তো বুঝছো? এবার চলো একদিনে কত সেকেন্ড কেউ বলতে পারবা? ৮৬,৪০০ সেকেন্ড। বুঝছো? তার মানে একটা সেকেন্ড দোলক একদিনে কয়টা অর্ধদোল দিবে? ৮৬,৪০০টাই অর্ধদোল দিবে না? চিন্তা করো 1 সেকেন্ডে দেয় হচ্ছে একটা অর্ধদোলক, তাহলে ৮৬,৪০০ সেকেন্ডে কয়টা দিবে? ৮৬,৪০০টা দিবে না? বুঝতে পারছো? তো এবার একটা জিনিস একটু দেখাই, এটুকু তো মাথায় আছে, সবাই তো বুঝছো এটুকু। এবার দেখো, হাসিও না কেউ। অসুস্থ সেকেন্ড দোলক, চলো এটা নিয়ে আমরা পড়ব। দেখো নর্মালি সেকেন্ড দোলক কি? নর্মালি মানে কি বলো তো? নর্মালি সেকেন্ড দোলক দিনে কয়টা অর্ধদোল দিচ্ছে? ৮৬,৪০০টা। তো অসুস্থ যখন বলতেছি, সে দিনে ৮৬,৪০০টা অর্ধদোল দিবে না, হয়তো এর থেকে কম দিবে, না হলে এর থেকে কি দিবে? বেশি দিবে। বুঝতেছ? ধরো দ্রুত চলতেছে, তাহলে বেশি দিবে না? আচ্ছা এবার চলো দেখো, আমি ধরলাম একটা সেকেন্ড দোলক দিনে 1 সেকেন্ড ধীরে চলে। হ্যাঁ এটাই তো মেইন, এগুলোই লাগবে। ধরো একটা সেকেন্ড দোলক দিনে 1 সেকেন্ড ধীরে চলে। আচ্ছা 1 সেকেন্ড ধীরে চলে মানে কি? খেয়াল করো, দিনে সে ৮৬,৪০০টা অর্ধদোল দিত, এখন 1 সেকেন্ড ধীরে চলে মানে কি? সে ৮৬,৪০০ মাইনাস এক্সট্রা অর্ধদোল দিবে। বুঝতেছ? হ্যাঁ, যদি প্লাস কখন হইতো? যখন দিনে 1 সেকেন্ড দ্রুত চলে লিখতাম। এখানে তো বলছি দিনে 1 সেকেন্ড ধীরে চলে। এত ৮৬,৪০০ সেকেন্ডে অর্ধদোল দিবে কয়টা বলো তো? দিবে ৮৬,৪০০ মাইনাস এক্সট্রা, কি না বলো? এটা কি বুঝছো? দেখো দিনে 1 সেকেন্ড ধীরে চলে মানে কি? সে এক্সট্রা অর্ধদোল কম দিবে, তার মানে ৮৬,৪০০ সেকেন্ডে ৮৬,৪০০ মাইনাস এক্সট্রা অর্ধদোল দিবে। এবার খেয়াল করো, আমরা যদি এভাবে লিখি ৮৬,৪০০ মাইনাস এক্সট্রা অর্ধদোল দেয় ৮৬,৪০০ সেকেন্ডে, লেখা যায়? এতে একটা অর্ধদোল দেয় হচ্ছে ৮৬,৪০০
ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স সেকেন্ডে, এত দুইটা অর্ধদল দেয় হচ্ছে 2 গুণ ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। আর কি এটা সমস্যা আছে? বুঝনি? দেখো একটা এতটা অর্ধদল দেয় এত সেকেন্ডে, একটা দেয়, দুইটা দেয় কত সেকেন্ডে। আচ্ছা, দুইটা অর্ধদল দেওয়ার যে টাইমটা ওইটাই কি পর্যায়কাল না? দুইটা অর্ধদল মানে কি, এখান থেকে এখানে গেছে আবার এখান থেকে এখানে ব্যাক আসছে, তাই না? তো তার জন্য দুইটা অর্ধদলের টাইমটা যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি না এটাই পর্যায়কাল। তাহলে অসুস্থ সেকেন্ড দোলকের জন্য পর্যায়কালের সূত্র কি? 2 গুণ ৮৬,৪০০ বাই ৮৬,৪০০ মাইনাস এক্স। এটা কি কারো সমস্যা আছে? এটা যখন দিনে 1 সেকেন্ড ধীরে চলে। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবা দিনে যদি 1 সেকেন্ড দ্রুত চলতো তাহলে টি সমান 2 গুণ ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস এক্স। এটা কি হবে? দিনে 1 সেকেন্ড দ্রুত চলে। কারণ কি এটা সমস্যা আছে? আচ্ছা, এবার চলো, এখানে আমি কি বলছিলাম, দিনে 1 সেকেন্ড ধীরে চললে এই সূত্র, বুঝতে পারছো? দিনের ক্ষেত্রে ৮৬,৪০০ আসছে। আচ্ছা, আমি যদি বলতাম যে ঘন্টায় 1 সেকেন্ড ধীরে চলে, তাহলে ৮৬,৪০০ এর জায়গায় কি আসতো? ৩৬০০ আসতো, কারণ 1 ঘন্টায় ৩৬০০ সেকেন্ড। তো এটা একটু লিখে রাখো। টি সমান 2 গুণ ৩৬০০ ডিভাইডেড বাই ৩৬০০ মাইনাস এক্স। টি সমান 2 গুণ ৩৬০০ প্লাস এক্স। তো এটা হচ্ছে ঘন্টায় কারো সমস্যা আছে এটাই? বুঝছো তুমি? সবাই নেক্সট দিন সূত্রগুলো মুখস্থ করে আসবা। আর শোনো, কালকে এই চ্যাপ্টারটা ম্যাথ করাবো আমরা, তো চ্যাপ্টারটা ভালো মতো সবাই রিভাইজ দিয়ে আসিও। আর পরশুদিন তোমাদের ভেক্টরের উপরে এক্সাম, ভেক্টর ম্যাথের ভেক্টরের উপর এক্সাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুলো।